উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে আপনাদের স্বাগত জানাই। উত্তর ভারত ভ্রমণে এসে আমরা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আগ্রার তাজমহল, আগ্রা রেড ফোর্ট, দিল্লির লাল কেল্লা, চাঁদনি চক মার্কেট, দিল্লির সাইট সিন। তার মধ্যে বিশেষ করে আমরা গিয়েছি অক্ষয়ধাম মন্দির, এবং অক্ষয়ধাম মন্দির থেকে এরপর আমরা গিয়েছি দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। এরপর আমাদের রয়েছে, আমরা যাব ভারতের প্রাণকেন্দ্রে, রাজধানীতে দিল্লি শহরে অবস্থিত ভারত মাতার বীর শহীদ সন্তান জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ইন্ডিয়া গেট দর্শন করতে। সেই মতো আমরা চলে এসেছি ভারতের প্রাণকেন্দ্র রাজধানীতে অবস্থিত ইন্ডিয়া গেটে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া গেটে। প্রথম বিশ্বযুদ্ধ ও অ্যাংলো আফগান যুদ্ধে নিহত প্রায় 90,000 ভারতের বীর শহীদ যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে এই ইন্ডিয়া গেট নির্মাণ করা হয়। এই ইন্ডিয়া গেট নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে। সেই সময় ব্রিটিশ সরকার মনে ভাবলেন এই সমস্ত বীর যোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা বড় প্রয়োজন। 1921 সালে রানী ভিক্টোরিয়া ও প্রিন্স অ্যালবার্টের পুত্র অর্থাৎ এই ইন্ডিয়া গেটের নির্মাণ কার্য শুরু করার পরিকল্পনা করেন প্যারিসের আর্ক দে তীর্থের আদলে। এই 1931 সালে এই ইন্ডিয়া গেট স্মৃতিসৌধটির নকশা তৈরি করেন স্যার এডউইন লুটেন্স। 1921 থেকে 1931 দীর্ঘ 10 বছর সময় লাগে এই ইন্ডিয়া গেটের স্মৃতিসৌধটি নির্মাণ কার্য সমাপ্ত করতে। এই ইন্ডিয়া গেটের নাম প্রথমে রাখা হয়েছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। 13,000 বীর শহীদের নাম লেখা আছে ইন্ডিয়া গেটে। 42 মিটার উঁচু এই স্মৃতিসৌধটি নির্মাণ করতে রাজস্থানের ভরতপুর থেকে আনা হয়েছিল লাল বেলে পাথর ও গ্রানাইট হোয়াইট পাথর। এই নির্মাণ কার্য সম্পন্ন করা হয়। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে নাম রাখা হয় ইন্ডিয়া গেট। বিশ্বের সবচেয়ে উঁচু স্মৃতিসৌধগুলির মধ্যে এটি একটি অন্যতম। এই রকম আরও একটি ইন্ডিয়া গেট নামে স্মৃতিসৌধ রয়েছে ভারতের মুম্বাই শহরে। সেই স্মৃতিসৌধটির নামও রাখা হয়েছে ইন্ডিয়া গেট। রাষ্ট্রপতি ভবন থেকে সোজা ইন্ডিয়া গেট, এই 2.3 কিলোমিটার রাস্তাটি সংযোগকারী এই রাস্তাটির নাম ছিল রাজপথ। পরবর্তীকালে এই রাজপথের নাম পরিবর্তন করে রাখা হয় কর্তব্য পথ। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়া গেটের সামনে এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দিল্লির ইন্ডিয়া গেট এবং এর সাইট সিনগুলো। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত 2.3 কিলোমিটার এই যে কর্তব্য পথ, নতুন নামকরণ হলো, এই পথটিকে সংযোগ করা হয়েছে। আমি শ্যামসুন্দর আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি দিল্লি ইন্ডিয়া গেট এবং আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়া গেটের সামনে। আমরা যখন এই ইন্ডিয়া গেটের সামনে এসে পৌঁছালাম তখন প্রচুর পর্যটক, ট্যুরিস্ট, যারা প্রত্যেকে ভারতবর্ষের নানান শহর থেকে এসেছেন। এছাড়া প্রতি বছর সমগ্র বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক যারা দিল্লি ভ্রমণে আসেন, তারা অবশ্যই ভারতবর্ষের বেস্ট ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম ভারতের এই প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ইন্ডিয়া গেট তারা দর্শন করে থাকেন। আমরা যখন ইন্ডিয়া গেটের সামনে পৌঁছালাম তখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট যারা এসেছেন। তার মধ্যে প্রচুর পড়ুয়া রয়েছে, স্কুল কলেজ স্টুডেন্ট রয়েছে, ফ্যামিলি রয়েছে, এবং তারা প্রত্যেকে ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, সেলফি তুলছেন, খোশ মেজাজে গল্পগুজব করছেন, ঘোরাঘুরি করছেন। কারণ এর যে এরিয়া, এর যে পরিসর বিরাট বিস্তৃত। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি এখন ইন্ডিয়া গেটের সামনে এবং আপনাদেরকে টোটাল ইন্ডিয়া গেট এবং পরিসর এবং এর উল্টো দিকে রয়েছে ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল, সেটিও এর পরবর্তীতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আপনারা দেখছেন ইন্ডিয়া গেট। এই দিল্লি শহরে আমরা 4টে দিন থাকবো। পঞ্চম দিবসে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো কলকাতার উদ্দেশ্যে। এই 4 দিনে আমরা দিল্লি শহরের মেন যে সকল বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সাধ্যমতো। দিনের বেলা এই যে দেখছেন ইন্ডিয়া গেটের সৌন্দর্য তো অভূতপূর্ব।
কিন্তু রাতের বেলায় এই সৌন্দর্য কিছু কম নয়। যখন লেজার লাইট শো হয় এবং লেজার লাইটগুলো ইন্ডিয়া গেটের মধ্যে এসে পড়ে, তখন আলোয় ঝলমল করে ওঠে। বিশেষ করে ভারতের ন্যাশনাল ফ্ল্যাগের যে ছবি যখন এসে ইন্ডিয়া গেটের পরে পড়ে, উফ কি অপূর্ব, ভীষণ মনোমুগ্ধকর দৃশ্য। যাই হোক, আপনাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। এখনও সন্ধ্যা হতে বেশ কিছুটা সময় বাকি আছে। এই সময়ের মধ্যে আপনাদেরকে আমি শ্যামসুন্দর ঘুরিয়ে দেখাচ্ছি ভারতের প্রাণকেন্দ্রে অবস্থিত, ভারতের গর্ব, বিশেষ করে প্রত্যেকটা ভারতবাসীর গর্ব, এই ভারতের বীর শহীদ সন্তানদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ইন্ডিয়া গেট। এই ইন্ডিয়া গেট ভ্রমণের জন্য আপনি যদি ভারতবর্ষের যে কোনো ছোট বড় শহরে থাকুন না কেন, আপনাকে সোজা আসতে হবে নিউ দিল্লি। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের পাশে ছোট বড় নানান মাপের প্রচুর হোটেল রয়েছে। 500 টাকা থেকে 1200, এসি নন এসি, আপনি সেখানেও থাকতে পারেন। কিংবা আমরা যেখানে রয়েছি নিউ দিল্লি শ্রীনিবাসপুরী ভারত সেবা আশ্রম, সেখানেও থাকতে পারেন। ভারত সেবা আশ্রমে আপনাদের জানিয়ে রাখি, রুম ভাড়া 400 টাকা থেকে 500-600 টাকার মধ্যে রয়েছে, ডবল বেড, অ্যাটাচ টয়লেট বাথরুম। এছাড়া এখানে রয়েছে বাঙালিয়ানা খাবার, কুপনের মাধ্যমে 70 টাকা কুপন মিল। আর রয়েছে মন্দির মার্গে কালীবাড়ি, যেখানটায় বাঙালিরা থাকতে পারেন। আপনি যেখানেই থাকুন না কেন, সেখান থেকে সোজা অটো, টোটো, বাস কিংবা মেট্রো ধরে সোজা চলে আসুন ইন্ডিয়া গেটে। এখানে এসে আপনি ইন্ডিয়া গেটের অপ্রাকৃত সৌন্দর্য ভ্রমণ করে অনাবিল আনন্দ লাভ করতে পারেন। আমরা যখন ইন্ডিয়া গেটের সামনে এই ছবি তুলছি, সেই সময় এখানে দেখুন প্রচুর ছাত্রছাত্রী স্কুল কলেজের এবং প্রচুর ট্যুরিস্টরা, যারা প্রত্যেকে এই ইন্ডিয়া গেটের ছবি তুলছেন, সেলফি তুলছেন, ঘোরাঘুরি করছেন। বেশ একটা অদ্ভুত সুন্দর একটা মনোরম পরিবেশ। দিনের বেলা যেমন ইন্ডিয়া গেট সুন্দর, রাতের সৌন্দর্য কিন্তু কম না। এবং এই লেজার লাইট পরে রাতে আপনাদের বললাম যে ইন্ডিয়া গেটের যে সৌন্দর্য, সে কিন্তু অপ্রাকৃত মনোমুগ্ধকর দৃশ্য। সন্ধ্যা হতে এবং অন্ধকার নামতে আরও বেশ কিছুটা সময় বাকি, তাই আরও কিছুটা সময় আমরা থাকবো এই ইন্ডিয়া গেটের সামনে। এবং এরপর আমরা নেক্সট যাব এখান থেকে, এর ইন্ডিয়া গেটের পাশেই রয়েছে ন্যাশনাল ওয়্যার মেমোরিয়াল, আমরা সেটিও ঘুরে দেখব। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে ভারত মায়ের যে বীর, যে নিহত জওয়ান, তাদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। এই সকল স্থানে এলে ভারতের বীর শহীদ সন্তানদের কথা আমাদের বিশেষ করে মনে পড়ে। আপনারা এখন দেখছেন দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ভারতের বীর জওয়ান শহীদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ভারতের গর্ব এই ইন্ডিয়া গেট। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে এই ইন্ডিয়া গেট। আর এই ইন্ডিয়া গেটে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফিজ নেই। এই ইন্ডিয়া গেটের সোজাসুজি রয়েছে ভারতের আরেকজন বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের সেলুট জানানো আরেকটি মূর্তি, জয় হিন্দ, সেটিও কিন্তু বেশ সুন্দর। আমি আপনাদেরকে সেটিও ঘুরিয়ে দেখাবো। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তিনি ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াবার জন্য আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা এনে দেব। এই ভারত মাতার বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বোসের এই যে দেখছেন আপনারা সেলুট জানানো এই মূর্তিটি ইন্ডিয়া গেটে সোজাসুজি বসানো আছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তির পূর্বে এই স্থানে পঞ্চম জজের একটি মূর্তি বসানো ছিল। পরবর্তীকালে এই মূর্তি সরিয়ে ফেলা হয় দিল্লির কারানিশন পার্কে এবং সে স্থানে ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর সেলুট জয় হিন্দ জানানো মূর্তিটি স্থাপন করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস ভারত মাতার এই বীর সন্তানকে আমরাও নমন করি, অন্তর থেকে সেলুট জানাই, জয় হিন্দ। যা হোক, আমরা এই স্থানে এসে বেশ কিছু ছবি তুললাম, ভিডিওগ্রাফি করলাম, সেলফি তুললাম। যাই হোক, আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভারতের স্মৃতিসৌধ, বীর জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ইন্ডিয়া গেট এবং তার আশেপাশের পুরো চত্বরটি। এই স্থানটি কিন্তু বেশ শান্ত, স্নিগ্ধ
মনোরম একটা নিরিবিলি পরিবেশ। এখানে এলে আপনার সব সময় ভারত মায়ের নিহত বীর সন্তানদের কথা মনে হবে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসছে, চারিদিকটা অন্ধকার কুয়াশায় ঢেকে যাচ্ছে। যা হোক, আমরা নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালটি ঘুরিয়ে। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণে দিল্লি এই বিশেষ পর্বে। দিল্লি ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।